আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ক্ষুদে শিক্ষার্থীরা। আশা করি সবাই অনেক ভালো আছো। তো তোমাদের অষ্টম শ্রেণীর যে একটা ভয়ের চ্যাপ্টার আছে বিজ্ঞানে, আমরা সেই ভয়কে আজকে জয় করব। তো তোমরা যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকো, আশা করি রাসায়নিক বিক্রিয়া নিয়ে তোমাদের আর কোনো ধরনের সমস্যা থাকবে না। তো আমরা কথা না বলি, তোমরা খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করি। তো রাসায়নিক বিক্রিয়া একদম আমরা হচ্ছে বইয়ের যে কনসেপ্টগুলো আছে সেই কনসেপ্টগুলো থেকে তোমাদেরকে আমরা দিব। তো প্রথমত তোমাদের বইয়ে যদি বলি প্রতীক, সংকেত এবং যোজনী, এই তিনটা টার্ম নিয়ে আমরা আলোচনা করব। তো প্রতীক, সংকেত এবং যোজনী, তো তোমরা যারা রাসায়নিক বিক্রিয়া অধ্যায় করতে আসছো, তোমরা যারা ষষ্ঠ অধ্যায়টা করনি পরমাণুর গঠন, অবশ্যই ওটা আগে করবা। করার পরে এই অধ্যায়টা দেখবা, দেখবা যে 100% ইজি হয়ে গেছে, অন্তত 80% তো ইজি হয়েই গেছে। তো আমরা দেখব এখন প্রতীক কাকে বলে, প্রতীক আসলে কি। আমরা একটু যদি লিখে রাখি, কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন ও আরবি নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। আমার এখানে একটু প্রতীক বানানটা নিয়ে একটু সমস্যা আছে, এটা না। আচ্ছা, তাহলে আমরা যদি বলি প্রতীক বা সিম্বল, এটা আসলে কি জিনিস? প্রতীক বা সিম্বল হচ্ছে কোনো একটা মৌল, যার ইংরেজি নাম হতে পারে, ল্যাটিন নাম হতে পারে, তারপরে হচ্ছে আরবি নাম হতে পারে, এই নামগুলার সংক্ষিপ্ত যে রূপ সেটাকে আমরা বলবো প্রতীক। কেমন সংক্ষিপ্ত রূপ হয় একটু আমরা আসলে খেয়াল করি। ধরো তোমাকে আমি একটা মৌল বললাম সোডিয়াম, তুমি জানো সোডিয়াম নামের কোনো একটা মৌল আছে। তোমাকে আমি নাম বললাম অক্সিজেন, তুমি এটাও জানো যে অক্সিজেন নামেরও কোনো মৌল প্রকৃতিতে আছে। এবং তোমাকে আমি আর একটা নাম বললাম ব্রোন। দেখো আমি তোমাকে তিনটা নাম বললাম, এই যে তিনটা নাম বললাম না, এই তিনটা নামের মধ্যেই কিন্তু আমাদের এই সংজ্ঞাটা যেটা বলেছি সেই সংজ্ঞাটা লুকিয়ে আছে। কিভাবে? দেখো তো, আমি বলেছি কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন ও অ্যারাবিক। এই যে সোডিয়ামের কিন্তু আমরা যদি প্রতীক চিন্তা করি তাহলে সেটা হবে Na। সোডিয়াম তো হওয়ার কথা ছিল এস দিয়ে শুরু, তাই না? কিন্তু এটা শুরু হলো Na দিয়ে কেন? কারণ সোডিয়ামের একটা ল্যাটিন নাম আছে ন্যাট্রিয়াম, সেখান থেকে আমরা সোডিয়ামকে Na আকারে লিখি। তাহলে এবার অক্সিজেনের প্রতীক কি? ও। তাহলে বলো তো, অক্সিজেনের ইংরেজি নাম থেকে ও এসেছে। আবার ব্রোন কিন্তু আরবি নাম, তাহলে আরবি নামের সংক্ষিপ্ত রূপ থেকে বি এসেছে, তাহলে বিতে হচ্ছে ব্রোম। তাহলে আমরা কি এটা বুঝতে পারছি যে হচ্ছে কোনো মৌলের ইংরেজি, ল্যাটিন ও আরবি নামের যে সংক্ষিপ্ত রূপ আছে সেটাকে আমরা প্রতীক বলবো। এখন আসো, প্রতীক যে আমরা বললাম মৌলগুলোকে, প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায় তোমরা কিন্তু জানো যে প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়। বলো তো, প্রকৃতিতে কতটি মৌল পাওয়া যায়? প্রকৃতিতে মৌল পাওয়া যাবে হচ্ছে 118টি। প্রকৃতিতে টোটাল কতটি মৌল পাওয়া যায়? 118টি। এই 118টি মৌলেরই কিন্তু 118টি আলাদা আলাদা সিম্বল বা আলাদা আলাদা প্রতীক আছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তুমি এটা দেখে চিনতে পারবা কোন মৌলটার নাম কি। বুঝতে পারছো? এটা দেখে তুমি চিনতে পারবা কোন মৌলটার নাম কি। যদি তোমাকে বলে দেয় যে এখানে হাইড্রোজেন বা এইচ আছে, এইচ দেখার সঙ্গে তুমি বলবা ওহ এটা না হাইড্রোজেনের প্রতীক। আচ্ছা, যদি আমি তোমাকে বলি যে এলআই দেখছো, তখন তুমি কি বলবা? এলআই দেখলে তুমি বলবা এটা তো লিথিয়ামের প্রতীক, তাই তো? আচ্ছা, তাহলে আমরা প্রতীক সম্পর্কে যা কিছু আছে সবকিছু জেনে নিলাম। এবার আমরা দেখব প্রকৃতিতে মৌল কতটি পাওয়া যায়। টোটাল মৌল কতটি? 118টি। এই 118টি মৌল কোথায় থাকে জানো? 118টি মৌল থাকে হচ্ছে একটা টেবিলে সাজানো অবস্থায়। এই টেবিলটার নাম হচ্ছে পর্যায় সারণী।
তাহলে পর্যায় সারণীতে টোটাল মৌল কতটি? 118টি। তার মধ্যে প্রকৃতিতে পাওয়া যায় হচ্ছে 98 বা 98টি এবং পরীক্ষাগারে তৈরি হয় হচ্ছে 20টি। এই যে প্রকৃতিতে যে পাওয়া গেল এদেরকে বলা হবে হচ্ছে মৌলিক পদার্থ, আর পরীক্ষাগারে যে পাওয়া গেল এটাকে বলা হবে হচ্ছে যৌগিক পদার্থ। এখন আমি যদি তোমাকে বলি যে বলতো প্রতীক সম্পর্কে তোমার আর কোনো কিছু জানার বাকি আছে কি? প্রতীক সম্পর্কে কিন্তু তোমার আর কিছু জানা লাগবে না, কারণ প্রতীকের সংজ্ঞা বলতো, এখন বলো দেখি পারবা না? হ্যাঁ, আশা করি পারবা। প্রতীকের সংজ্ঞা কি? কোনো মৌলের ল্যাটিন, ইংরেজি ও অ্যারাবিক নামের সংক্ষিপ্ত রূপকে বলা হবে হচ্ছে প্রতীক। এবার হচ্ছে সংকেত কি জিনিস? প্রতীক আর সংকেত দুইটা কিন্তু সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, প্রতীক কি? প্রতীক বলছি যেটা। এখন সংকেত আসো, কোন মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ, মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ, যৌগের সংক্ষিপ্ত রূপ, এটা হচ্ছে প্রতীক। সরি, এটা হচ্ছে সংকেত। প্রতীক হচ্ছে নামের সংক্ষিপ্ত রূপ, আর সংকেত হচ্ছে সেই যৌগ বা মৌলটার সংক্ষিপ্ত রূপ। যেমন আমি তোমাকে বলি যে হচ্ছে বলতো অক্সিজেন, এটা হচ্ছে প্রতীক, যখন O2 হবে তখন হবে হচ্ছে সংকেত। যদি আমি তোমাকে বলি হাইড্রোজেন হচ্ছে প্রতীক, H2 যখন হবে সেটা হয়ে যাবে কি? সংকেত। আচ্ছা, এখন তোমাকে যেটা মনে রাখতে হবে, কিছু কিছু মৌল আছে যেটা এমসিকিউ এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, এবং তুমি দেখবা যে পরীক্ষার রুমে এই এমসিকিউ গুলাই বেশি বেশি আসছে। সেটা কি? এই সংকেত নিয়েই। ফসফরাসের সংকেতটা তোমাকে মনে রাখতে হবে, তোমাকে বইয়ে দাগ দিয়ে রাখতে হবে। ফসফরাসের সংকেত হচ্ছে P4। এটা তোমাকে মনে রাখতেই হবে, এটা কিন্তু ভোলা যাবে না, কোনোভাবেই ভুলবে না। হ্যাঁ, তারপরে আর একটা সংকেত তোমাকে মনে রাখতে হবে, সালফেট বা সালফার। যেটা সালফারের সংকেত কি? সালফারের সংকেত হচ্ছে SH। এই দুইটা সংকেত তোমাকে ভালো করে মনে রাখতে হবে। কোনোভাবেই এই দুইটা সংকেত তোমাকে ভুল করা যাবে না। ওকে, এই দুইটা সংকেত তুমি কোনোভাবেই ভুল করবে না। কি কি? একটা হচ্ছে ফসফরাসের সংকেত যেটা হচ্ছে P4, আর একটা হচ্ছে সালফারের সংকেত যেটা হচ্ছে SH। ক্লিয়ার কথা? আচ্ছা, তাহলে সংকেত কি? সংকেত হচ্ছে মৌল বা যৌগের সংক্ষিপ্ত রূপ, আর প্রতীক কি? নামের সংক্ষিপ্ত রূপ। কি নামের? ইংরেজি, ল্যাটিন ও অ্যারাবিক নামের সংক্ষিপ্ত রূপ। এবার আসো যোজনী কাকে বলে। আমরা এবার কনসেপ্টে যাব কি? যোজনী। তাহলে আমাদের হচ্ছে, যদি আমি বলি প্রতীক ক্লিয়ার, সংকেত ক্লিয়ার, এবার কি বলবো? যোজনী। যোজনী আসলে কি? ধরো তোমাকে আমি বললাম যে বলতো NaCl, এটা একটা যৌগ, H2O এটা একটা যৌগ। এই যৌগটা এরকম কেন হলো না? এমনটাই কেন হলো? এটার মূল কারণ হচ্ছে, বা এই যৌগটা এরকম কেন হলো না, এর মতো কেন হলো না, এমনটাই কেন হলো, এর পিছনের মূল থিওরিটাই হচ্ছে যোজনী। তাহলে যোজনী কি? যোজনী হচ্ছে তোমাদের সিলেবাস অনুযায়ী যদি বলি, একটি মৌলের সাথে অথবা একটি যৌগমূলকের সাথে অপর একটি মৌল বা যৌগমূলকের সংযুক্ত হওয়ার ক্ষমতা। তাহলে একটি মৌলের সাথে অথবা একটি যৌগমূলকের সাথে অপর একটি মৌলের অথবা যৌগের অথবা যৌগমূলকের সংযুক্ত হওয়ার যে ক্ষমতা, সেটাকেই আমরা বলবো হচ্ছে যোজনী। এটা তোমাদের সিলেবাসের ভাষায়। এখন আসো যোজনীর আসলে কাজটা কি, যোজনী দিয়ে কি করে, কিভাবে যোজনী কাজে লাগে রসায়নে, এইটা আমরা দেখব। এবং তোমাদের বইয়ে একটা ছক আছে, এই ছকটা আমরা মুখস্থ রাখবো। এই ছকটা মুখস্থ করতেই হবে, খুবই 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 ইম্পর্টেন্ট একটা ছক। দেখো এইখানে যদি আমরা বলি যে NaCl কেনই হলো, এটা কেন হলো, এখানে মনে রাখবা ওই ছকটা থেকে কিছু কিছু ধাতু আছে, যেমন হাইড্রোজেন আছে, তারপরে হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, তারপরে হচ্ছে অক্সিজেন, তারপরে হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনটাকে এই পাশে রাখি, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, তারপরে এখানে আছে হচ্ছে ম্যাগনেসিয়াম,
তারপরে হচ্ছে এখানে আছে ক্যালসিয়াম, এখানে আছে কপার, এখানে আছে ফেরাস, আয়রন, তারপরে হচ্ছে এখানেও আছে আয়রন, তারপরে হচ্ছে আছে জিঙ্ক। এই যে এই পাশে যে মৌলগুলো লিখেছি এগুলোকে বলবো 2 যোজনী এদের। এদের এই পাশে যেগুলো আছে এগুলোর যোজনী হচ্ছে 1 করে, আর এই পাশে যেটা আছে এটার যোজনী কিন্তু 3। এখন একটা জিনিস লক্ষ্য করো তো, ফেরাস যে কথাটা আছে, আয়রন যেটা আছে এইটার যোজনী 2ও হয়, যোজনী কি হয় 3ও হয়। আবার যদি বলি সালফার, এর যোজনী হচ্ছে 2ও হয়, 4ও হয়। তাহলে আমরা এটা কিভাবে মনে রাখবো, এটা আসলে কি কেমন জিনিস, যে কেন হচ্ছে এরকমটা? কারণ এটা হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা বা পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। যদি আমরা মৌল দুটাকে উত্তেজিত করি, এখানে যদি আমরা আয়রনকে উত্তেজিত করি তাহলে আয়রনে 2টা হবে, 3টা হবে, এবং সালফারকে যদি উত্তেজিত করি স্বাভাবিক অবস্থায় 2 থাকে, উত্তেজিত করলে সেটা 4ও হয়ে যায়। এখানে কিন্তু একটা মজার কনসেপ্ট লুকিয়ে আছে তোমার বইয়ে, সেটা হচ্ছে যাদের হচ্ছে 2 আছে বা কম আছে তাদেরকে বলবো আস, আর যাদের বেশি আছে তারা হচ্ছে ইক। তাহলে বলো তো, যদি এরকমটা হয় কখনো F2 তাহলে এটা কি হবে ফেরাস, যদি হয় F3 তখন কি হবে, তখন হবে হচ্ছে ফেরিক, যদি হয় F2 ফেরাস, যদি হয় F3 ফেরিক। তাহলে আমরা মনে রাখার জন্য বুঝবো যে যদি একই মৌলের যোজনী কম হয় তাহলে হয় আস, যদি বেশি হয় তাহলে হবে ইক উচ্চারিত হবে। তার মানে ফেরিক অক্সাইড, ফেরাস অক্সাইড, মনে থাকবে। তারপরে আসো আছে কিছু যৌগমূলক SO4 SO3 এরকম, তার এখানে 2- আছে, 3- আছে, 2- 3-। একটা হচ্ছে সালফাইট, সালফাইট নট সালফাইড, সালফাইট। তো এই জিনিসগুলো, এই ছকটা তোমাকে মনে রাখতে হবে। তুমি যদি ছকটা মনে রেখে তুমি আসো, যে এখন যদি তুমি বলো যে আমাকে তাহলে যোজনীর কাজ দেখান, তাহলে ওই ছকটা আমরা পড়ে নিব। ছকটা পড়ে নেওয়ার পরে আমরা যোজনীর কাজ দেখব। দেখো আমরা বলবো সোডিয়ামের যোজনী হচ্ছে 1, ক্লোরিনের যোজনীয় হচ্ছে 1, পানির যোজনী ক্ষেত্রে হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী হচ্ছে 2। তারপরে যদি বলি যে হচ্ছে ফসফরাসের যোজনী হচ্ছে 5 হয়, ক্লোরিনের যোজনী হচ্ছে 1। এখন এখানে আরেকটা মজার ব্যাপার দেখো, ফসফরাসের যোজনী 3 হয়, ক্লোরিনের যোজনী 1 হয়। এইবার এই যোজনীগুলো দিয়ে আসলে কিভাবে যৌগ গঠন করা হয় দেখবা। দেখো সোডিয়াম ক্লোরিন নিলাম, এই যে এর 1 আছে না, একে দিবে, এর 1 যে আছে একে দিবে, আর 1 তো দিলেও হয় না দিলেও হয়ে যায়। এবার বলো তো হাইড্রোজেনের ক্ষেত্রে কি হবে, হাইড্রোজেনের ক্ষেত্রে হবে হচ্ছে এই ক্ষেত্রে দেখো, এই যে এর 2 এর যোজনী একে দিবে, এর 1 এর 1 হচ্ছে একে দিবে, 1 দিব না, H2O হয়ে গেছে। তুমি বলো তো এইটা কি হবে, এইটা সহজ, হ্যাঁ তুমি কিন্তু বলতে পারছো, তুমি কিন্তু বলতে পারছো কি হবে বলো তো, 5টা ক্লোরিনের কাছে যাবে আর এর 1টা একে আসবে, এই তো সহজ। ওকে, এইটা তোমার জন্য হোমওয়ার্ক থাকলো, তুমি জাস্ট রিয়েলাইজ করে বলে দিবা। ওকে, আচ্ছা এবার আমরা যোজনীর ক্ষেত্রে দেখলাম, যোজনীর কনসেপ্টটা কি আমরা বুঝলাম। এবার আমরা যেটাতে যাব সেটা হচ্ছে রাসায়নিক সমীকরণ, খুবই গুরুত্বপূর্ণ যে টপিকটা তোমাদের বইয়ের, এইটাতে যাব। রাসায়নিক সমীকরণ, রাসায়নিক সমীকরণ, সমীকরণ। ওকে, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এটা হচ্ছে রাসায়নিক সমীকরণ। রাসায়নিক সমীকরণ জিনিসটা আসলে কি, এটা আমাদেরকে একটু ভালো করে বুঝতে হবে, যাতে পরবর্তীতে রাসায়নিক বিক্রিয়া নামের যে কথাগুলো আমরা বলবো সেগুলো তোমরা খুব ভালো করে বুঝতে পারো। ওকে, তো মনোযোগ দাও। যদি ক্লাসে ভালো লাগে একটু ফুটাফুটি করো, হাঁটাহাঁটি করো, চলে আসো, আবার ক্লাসে চলে আসো। দেখো রাসায়নিক বিক্রিয়া, তো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা রাসায়নিক সমীকরণ নিয়ে আজকে এখন আলোচনা করব। ধরো তোমাকে আমি একটা জিনিস দেখাই, মনে করো হচ্ছে একটু আগে যেটা দেখাচ্ছি, বারবার কিন্তু ওইটা নিয়েই কাজ করতেছি। হ্যাঁ, এখানে কিন্তু হয় হচ্ছে NaCl, দেখো এইখানে 2 দেওয়া হয়। এই যে এইটা যে একটা বিক্রিয়া, এটা কিন্তু তুমি জানো, এটা দেখার সাথে তুমি বলে দিচ্ছ এটা কিন্তু একটা বিক্রিয়া, কিভাবে হলো কি না হলো তুমি সেটা জানো না, কিন্তু তুমি কিন্তু দেখার সঙ্গে এটা বলে দিয়েছো যে এইটা একটা রাসায়নিক বিক্রিয়া। এখন দেখো
এই যে রাসায়নিক বিক্রিয়া, এটাকে আমি বলবো যে এটা একটা রাসায়নিক সমীকরণ। তুমি কি বলছো? রাসায়নিক বিক্রিয়া। আমি বলেছি রাসায়নিক সমীকরণ। সমীকরণে কি থাকে? সমীকরণের এই পাশে থাকে বাম পক্ষ, সমীকরণের এই দিকে কি থাকে? ডান পক্ষ। ক্লিয়ার কথা? সমীকরণের বাম দিকে থাকে বাম পক্ষ, সমীকরণের ডান দিকে থাকবে হচ্ছে ডান পক্ষ। তেমনি রাসায়নিক বিক্রিয়ারও বাম দিক আছে, রাসায়নিক বিক্রিয়ারও কোন দিক আছে? ডান পক্ষ আর বাম পক্ষ আছে। তোমাকে কি করতে হবে? আমরা জানি সমীকরণগুলোকে আমাদের সমাধান করতে হয়, সমীকরণগুলোকে আমাকে সমান রাখতে হয়। তাহলে আমরা এইখানে যে পরমাণু বা মৌলের সংখ্যা আছে এগুলোকে আমরা সমান করব। যখনই আমরা এগুলোকে সমান করব, এটাকেই বলা হয় রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ। কেমন? দেখো, এখানে আছে সোডিয়াম কয়টা? 2টা। ক্লোরিন কয়টা? 2টা। এই পাশে এসে যখন আমি এখানে 2 দেইনি, তখন কিন্তু সোডিয়াম একটা হয়ে গেছে, ক্লোরিন কিন্তু একটা হয়ে গেছে। সেক্ষেত্রে আমার কি দুই পাশে সমতা হয়েছে? দুই পাশে বলো তো, দুই পাশে কি কোনো সমতা হয়েছে? হয়নি তো। তাহলে আমাকে দুই পাশে সমান করতে হবে, তাই আমাকে এখানে দিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, তুমি কেন এখানে দিলে না? N2Cl2 এটা তো দিতে পারতা না? তাহলে এখানে কেন দিলে না? এখানে দেওয়া যাবে না, দিতে হবে কোথায়? সামনে দিয়ে তোমাকে মিলাতে হবে। কোথায় দিয়ে মিলাতে হবে? সামনে। তাহলে এবার বলো তো, মনে করো এইটাকে আমরা সমতা করব, PCl2 এটা হয় হচ্ছে PCl5, এটাকে সমতা করব। সমতা করবো, পারবো না? পারবো। দেখো তো, এখানে যদি আমি 2 দেই তাহলে কি হয়? 2 দিলে এটা কিন্তু 10টা ক্লোরিন হয়ে গেছে আর 2টা ফসফরাস। তাহলে ফসফরাসের সামনে আমাকে 2 দিতে হবে, আর ক্লোরিন কিন্তু 10টা হয়ে গেছে, তাহলে ক্লোরিনের সামনে এখানে কি দিতে হবে? 5 দিতে হবে। এই যে দিয়ে দিলা, এটাই কিন্তু মানে দুই পাশে তুমি কি করলা? বাম পক্ষ আর ডান পক্ষকে সমতা করলা। এখন সমতা করতে তোমাকে যে সংখ্যাগুলো দিতে হবে সেই সংখ্যাগুলো তুমি দিবা। সেই সংখ্যাগুলো কোথায় দিবা? সামনে বসাবা, প্রত্যেকটা যৌগের বা মৌলের সামনে, নট নিচে বসানো যাবে না। ওকে, এবার যদি আমরা বলি যে এই যে বাম পক্ষ আর ডান পক্ষ ছিল, বাম পক্ষ আর ডান পক্ষ ছিল, বাম পক্ষকে বলা হয় রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বিক্রিয়ক পদার্থ। কি বলা হবে? বিক্রিয়ক পদার্থ। আর ডান পাশে যেটা থাকবে, ডান পক্ষকে বলা হবে উৎপাদ। কি বলা হবে বলতো? উৎপাদ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবো, ভালো করে মাথায় রাখবো, যে বাম দিকে যেটা থাকে সেটাকে বলা হবে বিক্রিয়ক পদার্থ, ডান দিকে যেগুলো থাকবে সেগুলোকে বলা হবে উৎপাদ পদার্থ। এখন বাম দিকে একাধিক থাকতে পারে, ডান দিকেও একের অধিক থাকতে পারে, বা একটিও থাকতে পারে। তো সেগুলোকে আমরা নাম অনুযায়ী শ্রেণীবিন্যাস করব, ক্লাসিফিকেশন করব, কোনটা কোন বিক্রিয়া তুমি দেখার সঙ্গে বলে দিতে পারবা, এটা তোমারই কাজ হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা এখন যেটা দেখব, যে বাম দিকে যেটা থাকে সেটাকে কি বলা হয়? বিক্রিয়ক। ডান দিকে যেটা থাকে সেটাকে বলা হবে উৎপাদ। বিক্রিয়ক আর উৎপাদ পদার্থের মধ্যে তুমি ইকুয়াল চিহ্ন দিতে পারবা, তুমি তীর চিহ্ন দিতে পারবা, মানে এরকম ডান পাশে তীর চিহ্ন দিতে পারবা, অথবা তুমি ইকুয়াল চিহ্ন দিতে পারবা, অথবা তুমি এরকম করে উভমুখী চিহ্ন দিতে পারবা। তাহলে তুমি কয়টা চিহ্ন ইউজ করতে পারতিছো? কয়টা চিহ্ন ব্যবহার করতে পারতিছো? 3টা। তীর চিহ্ন, উভমুখী চিহ্ন অথবা সমান চিহ্ন ব্যবহার করতে পারছো। কোথায়? রাসায়নিক বিক্রিয়ায়। তাহলে আমি আবার একটু সামারাইজ করতেছি। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে বাম দিকে যেটা থাকবে সেটাকে বলা হবে বাম পক্ষ, ডান দিকে যেটা থাকবে সেটাকে ডান পক্ষ। বাম পক্ষের নাম হচ্ছে বিক্রিয়ক পদার্থ, ডান পক্ষে যেটা থাকবে সেটাকে বলা হবে উৎপাদ পদার্থ। এবং বিক্রিয়ক আর উৎপাদের মাঝে আমরা তীর চিহ্ন দিব, অথবা সমান চিহ্ন দিব, অথবা উভমুখী চিহ্ন দিব। এটা এক এক সময় এক এক রকম হবে। এবার আসো তাপ উৎপাদী এবং তাপহারী। যদি তুমি কখনো দেখেছো তোমার বাবা বা তোমার চাচারা যখন হচ্ছে পুকুরে চুন দেয়, তখন কিন্তু ওই চুনে পানি দেয়। তো বাজার থেকে চুন কিনে নিয়ে এসে পানি দিতে হয়, বা বস্তাটা পানিতে ভিজায় রাখতে হয়। যখন দেখবা একদম বুদবুদ 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 করে উঠতেছে না, তখন যদি তুমি ওখানে হাত দাও দেখবা তোমার তাপ লাগতেছে। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়া, ওখানে কিন্তু একটা বিক্রিয়া ঘটছে, সেই বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয়েছে? তাপ উৎপন্ন হয়েছে। সেই বিক্রিয়াকে আমরা বলবো তাপ উৎপাদী বিক্রিয়া। এখন তুমি চিনবা কিভাবে কোন বিক্রিয়াটা তাপ উৎপাদী বা কোন বিক্রিয়াটা তাপহারী? এইটা চেনার জন্য তোমাকে দেখতে হবে ডেল এইচ এর মান। যদি ডেল এইচ এর মান পজিটিভ হয় তাহলে সেটা হবে তাপহারী, আর যদি ডেল এইচ এর মান নেগেটিভ হয় তাহলে সেটা হবে তাপ উৎপাদী।
এই কথাগুলো আমরা পরেও বিস্তারিতভাবে জানবো, কোনটা তাপ উৎপাদী বিক্রিয়া, কোনটা তাপ হারিয়ে বিক্রিয়া, এগুলো আমরা জানবো। তো আমাদের মূল কনসেপ্ট ছিল যে রাসায়নিক সমীকরণ লেখার নিয়ম। তো রাসায়নিক সমীকরণে আমরা বলবো বাম দিকে যেটা থাকে সেটাকে বিক্রিয়ক, ডান দিকে যেটা থাকে সেটাকে বলা হয় উৎপাদ। বিক্রিয়ক এবং উৎপাদ, বিক্রিয়ক থেকে উৎপাদে যেতে হলে তুমি তীর চিহ্ন, ইকুয়াল রিলেশন বা ইকুয়াল চিহ্ন অথবা উভমুখী বিক্রিয়ার জন্য দুই পাশের চিহ্ন তুমি ব্যবহার করতে পারবে। ওকে, আচ্ছা, এবার যদি আমরা আসি যে হচ্ছে রাসায়নিক বিক্রিয়ায় আমাদের হচ্ছে কিছু ধরনের বিভিন্ন প্রকার, রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। তাহলে রাসায়নিক বিক্রিয়ার প্রকার বা বিভিন্ন প্রকারের রাসায়নিক বিক্রিয়া। প্রথমত আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সংযোজন রাসায়নিক বিক্রিয়া। সংযোজন মানে কি বলতো? সংযোজন মানে হচ্ছে একসাথে করা, একত্রে করা। দেখো আমরা বলি, মনে করো এখানে যেটা উদাহরণ দিয়েছিলাম তোমাকে আবার সেটা দিয়ে দিচ্ছি, Na2, তাহলে NaCl2 Cl আর এখানে হচ্ছে 2। এই বিক্রিয়াটার দিকে একটু লক্ষ্য করো। এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে এটাকে বিক্রিয়ক, এটা একটা বিক্রিয়ক, উৎপন্ন করেছে কি উৎপাদ। বলো তো কয়টা উৎপাদ উৎপন্ন করছে? তুমি বলতে পারো যে স্যার এই সামনে 2 দিছেন, 2টা উৎপাদ উৎপন্ন করছে। না, এটা 2 মোল উৎপন্ন করছে, 2টা না। ঠিক আছে, আচ্ছা, তার মানে এটা একটা বিক্রিয়া উৎপন্ন করছে, একটা পদার্থ। ঠিক আছে, তাহলে বলো তো এই যে রাসায়নিক বিক্রিয়াটা আছে, এই রাসায়নিক বিক্রিয়ায় আমরা বলবো যে সকল রাসায়নিক বিক্রিয়ায় 2 বা 2 এর অধিক পদার্থ একত্রিত হয়ে, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় 2 বা 2 এর অধিক পদার্থ একত্রিত হয়ে একটি মাত্র উৎপাদ উৎপন্ন করে। উৎপাদ কয়টি হবে? এখানে আমি শর্তগুলো তোমাদের লিখে দিচ্ছি। হ্যাঁ, সংযোজন বিক্রিয়ার শর্ত সমূহ তোমরা নোট করে নিবা। এটা কি করে নিবা? নোট করে নিবা। সংযোজন বিক্রিয়ার শর্ত: 1 নম্বর, বিক্রিয়ক একের অধিক থাকবে, একের অধিক হতে হবে। 2 নম্বর কন্ডিশন, উৎপাদ একটি হবে। উৎপাদ কয়টি হবে? একটি। তাহলে বলো তো, বুঝছো? বুঝতে পারছো কি বলছি? সংযোজন বিক্রিয়ার শর্তটাই হচ্ছে বিক্রিয়কে পদার্থ থাকবে একের চেয়ে বেশি এবং উৎপাদে একটি পদার্থ থাকবে। তুমি যতগুলা পদার্থ আছে সবগুলাকে নিয়ে আসো, নিয়ে এসে একটা বানাবা, তাহলেই সেটা কোন বিক্রিয়া হবে? সংযোজন বিক্রিয়া। বুঝতে পারছো? বুঝতে পারছো? বলো, বুঝতে পারছো? আচ্ছা, তার মানে এখানে তুমি যতগুলা খুশি নিয়ে আসো, কিন্তু পদার্থ কয়টা হবে? উৎপাদ কয়টা হবে? একটা। ওকে, তাহলে বলো তো এই যে এই রাসায়নিক বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে বিক্রিয়ক পদার্থ ছিল 2টা আর উৎপাদ ছিল একটা, তাই এটা একটা সংযোজন বিক্রিয়া। তাহলে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ একের অধিক হয় কিন্তু উৎপাদ মাত্র একটি উৎপন্ন হয়, সে সকল রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে সংযোজন বিক্রিয়া। এখন তুমি বলতে পারো স্যার এখান থেকে যে এইটাই উৎপন্ন হবে সেটা আমি কিভাবে বুঝবো? এটা বলতে পারো না? ওকে, তাহলে দেখো আমরা ওই জন্যই যোজনীর কনসেপ্টে ছিলাম। আমরা ওই জন্যই কার কনসেপ্টে ছিলাম? যোজনীর। কি ছিল যোজনীর কনসেপ্ট আমাদের? বলো তো, আমাদের যোজনীর কনসেপ্ট কি ছিল বলো? সোডিয়ামের যোজনী 1 ছিল, ক্লোরিনের যোজনী 1 ছিল, এর 1 একে দিছে, এর 1 একে দিছে, দিয়ে বেচারা 2টা যৌগ গঠন করছে NaCl। পরে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমরা সমতা করেছি। পরে আমরা যেটা করেছি সেটা কি করেছি? আমরা সমতা করেছি। ক্লিয়ার কথা? আচ্ছা, এবার আরো আমরা কয়েকটা উদাহরণ দেখি। আমরা আরো কিছু উদাহরণ দেখি সংযোজন বিক্রিয়ার। মনে করো তোমাকে বলে দিলে হচ্ছে PCl3 প্লাস Cl2 বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? PCl5 উৎপন্ন করবে। ওকে, এটাতে কিন্তু আর সমতাকরণ করা লাগতেছে না। কেন? কারণ ফসফরাস এখানে একটা, এখানে একটা, ক্লোরিন এখানে 3টা, 2টা 5টা, ক্লোরিন এখানে কয়টা? 5টা। তাহলে কি সমতাকরণ করতে হবে? না, সমতাকরণ করতে হবে না। এখানে কিন্তু অলরেডি সমতাকরণ করে দেয়া আছে, অলরেডি সমতাকরণ করে দেয়া আছে। তোমাকে দেখতে হবে এটা কি ধরনের বিক্রিয়া। বলো তো কি ধরনের বিক্রিয়া? এটা একটা সংযোজন বিক্রিয়া। কেন সংযোজন বিক্রিয়া? কারণ
বিক্রিয়ক স্যার অনেক আছে, উৎপাদ একটা হয়েছে, তাই এটা সংযোজন। বিক্রিয়ক অনেক আছে, উৎপাদ একটা হয়েছে, তাই এটা সংযোজন। 1 সেকেন্ডে ক্লিয়ার, তুড়ি মেরে ক্লিয়ার। ওকে, তাহলে সংযোজন বিক্রিয়ার কনসেপ্ট আশা করি তোমার মাথায় গেছে। সংযোজন বিক্রিয়ার কনসেপ্ট কি হয়েছে, তোমার মাথায় প্রবেশ করেছে। আচ্ছা, এবার আসো সংযোজনের সাথে আরেকটা কথা আসে, সেটা হচ্ছে সংশ্লেষণ। সংশ্লেষণ এটা হচ্ছে সংযোজনের সাথে আসে। সংশ্লেষণটা আসলে কি? দেখো, আমি তোমাদের ওখানে বোঝার জন্য আমি দুইটা বিক্রিয়াকে আলাদা আলাদা করে লিখতেছি, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারবা সংযোজন কি জিনিস, সংশ্লেষণ কি জিনিস। PCl3 Cl2 বিক্রিয়া করবে, PCl5 উৎপন্ন করবে। আর একটা হচ্ছে আমরা লিখছিলাম সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করে NaCl, এটা উৎপন্ন করলো। আচ্ছা বলো তো, দুইটা বিক্রিয়ার মধ্যে তুমি কি কোনো পার্থক্য দেখতে পারো? তোমার চোখে স্বাভাবিকভাবে কোনো পার্থক্য পড়বে না, কিন্তু আমার চোখে কিন্তু একটা পার্থক্য পড়ছে। তোমার চোখে এটা পার্থক্য পড়তে পারে, এখানে 2 আছে এখানে নাই, এটা পড়তে পারে। এখানে PCl3 আছে, হ্যাঁ এটাই পার্থক্য, এটাই সবচেয়ে বড় পার্থক্য। কি পার্থক্য বলো তো? দেখো, এইটাও সংযোজন বিক্রিয়া, এটাও সংযোজন বিক্রিয়া। কেন? কারণ এই কন্ডিশনগুলো তারা পানছে, এই কন্ডিশনগুলো তারা মেনে নিছে। তাহলে সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানেই, যে এইখানে যে দুইটা আছে বিক্রিয়কে, এই দুইটা বিক্রিয়কের মধ্যে এগুলো হচ্ছে একটা যৌগিক পদার্থ আছে, আর এখানে যে বিক্রিয়ক পদার্থগুলো আছে এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে সংশ্লেষণ বিক্রিয়ার ক্ষেত্রে আমি আরেকটা কন্ডিশন এখানে স্পেশাল ভাবে অ্যাড করতে পারি, যে সংশ্লেষণ বিক্রিয়ায় কি হবে, বিক্রিয়ক পদার্থগুলো কি হতে হবে, মৌলিক পদার্থ হতে হবে। বুঝছো? তাহলে সংশ্লেষণ বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলোকে কি হতে হবে, মৌলিক পদার্থ হতে হবে। তবে সবার আগের কন্ডিশন কি, সংযোজন হতে হবে। সংশ্লেষণ হলে কি হতে হবে, সংযোজন হতে হবে। সংযোজন হবে, তারপরে গিয়ে সংশ্লেষণ হবে। অর্থাৎ ব্যাপারটা এরকম যে সকল মানুষই প্রাণী, কিন্তু সকল প্রাণী মানুষ নয়। সকল প্রাণী কি মানুষ? না, মানুষ নয়। অথবা তুমি এভাবে বলতে পারো, সকল রাসূলই নবী, কিন্তু সকল নবী রাসূল নয়। সেম কাহিনী এখানেও, যে সকল সংশ্লেষণ বিক্রিয়ায় সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়। খ নাম্বার কোশ্চেন আসবে, লিখে রাখো। খ নাম্বারের জন্য আসবেই, এটা লিখে রাখো। এই কোশ্চেনটা একদম চ্যালেঞ্জ, ওপেন চ্যালেঞ্জ, তোমাকে খ নাম্বারের জন্য আসবে। সেটা তোমার হতে পারে ষান্মাসিক পরীক্ষা, হতে পারে বার্ষিক পরীক্ষা, হতে পারে প্রিবৃত্তি পরীক্ষা, হতে পারে বৃত্তি পরীক্ষা, অথবা হতে পারে এক্সেলেন্স গ্রুপের মডেল টেস্টে। ওকে, তাহলে আমরা বলতে পারি কোনটা সংযোজন কোনটা সংশ্লেষণ। সংযোজন সংশ্লেষণ পরের কথা, আগে আমরা দেখব সেটা সংযোজন কিনা। সংযোজন কিনা সেটা টেস্ট করব কিভাবে, বিক্রিয়কগুলো একের অধিক হতে হবে, উৎপাদ একটি থাকবে। তারপরে কি করব, সংশ্লেষণ টেস্ট করব। সংশ্লেষণ টেস্ট কি দিয়ে করব, যে বিক্রিয়ক যে একের অধিক পাইলাম সে বিক্রিয়কগুলা মৌলিক কিনা, বিক্রিয়কগুলা মৌলিক কিনা। যদি বিক্রিয়কগুলা মৌলিক হয় সেক্ষেত্রে সেটা হবে একটা সংশ্লেষণ বিক্রিয়া। সংযোজন হলো প্লাস সংশ্লেষণ হবে। ওকে, আশা করি বুঝতে পারছো। এইবার আসো আমাদের পরের যে কনসেপ্ট, সেটা হচ্ছে বিয়োজন বিক্রিয়া। কি বিক্রিয়া? বিয়োজন বিক্রিয়া। বিয়োজন বিক্রিয়া যে সকল রাসায়নিক বিক্রিয়ায় এইবার হবে হচ্ছে বিক্রিয়ক একটি, বিক্রিয়ক পদার্থ একটি এবং উৎপাদ একাধিক, তাদেরকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। ওকে, তাহলে শর্তটা আমরা লিখে রাখি, সাথে সাথে আমরা নোট করে নিব। শর্ত 1 নাম্বার কি হবে, এবার বিক্রিয়ক হবে একটি, আর 2 নাম্বার হবে কি, উৎপাদ হবে একাধিক।
আমরা একটু আগে যে বিক্রিয়াটা করে আসছি, একটু আগেই সেই বিক্রিয়াটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা শর্তগুলো মনে রাখবো। শর্তগুলো হচ্ছে বিক্রিয়ক কয়টি হবে? একটি। আর উৎপাদ কয়টি হবে? একের অধিক। তখন সেটা হবে বিয়োজন বিক্রিয়া। অর্থাৎ সেম বিক্রিয়া, জাস্ট সংশ্লেষণের উল্টা, মানে সংযোজনের উল্টাটা। তো সংযোজনের উল্টাটা যদি হয় তাহলে সেটা সংশ্লেষণ, বিয়োজন, এবং বিয়োজনের কাছে সাথে আরেকটা আমরা পাবো এখানে বিশ্লেষণ। বিশ্লেষণ কি? এই যে উৎপাদগুলো যে আলাদা আলাদা হলো, একাধিক যে উৎপাদ হলো, এখানে আমি কন্ডিশন লিখে দিচ্ছি, উৎপাদ হবে মৌলিক। উৎপাদ হবে মৌলিক। তাহলে বিশ্লেষণ বিক্রিয়ায় উৎপাদের মান কি? বিশ্লেষণ বিক্রিয়ায় উৎপাদ হবে হচ্ছে মৌলিক পদার্থ। তাহলে এখন আমরা সংজ্ঞা দিব বিশ্লেষণ বিক্রিয়া কাকে বলে। যে সকল বিয়োজন বিক্রিয়ায় উৎপন্ন উৎপাদ সমূহ মৌলিক পদার্থ হয় তাদেরকে বলা হবে হচ্ছে বিয়োজন বিশ্লেষণ বিক্রিয়া। ওকে, আচ্ছা, এবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। তার আগে একটু দহন বিক্রিয়াটা নিয়ে আলোচনা করি। দহন দহন বিক্রিয়ার শর্ত হচ্ছে অক্সিজেনের উপস্থিতি থাকতে হবে। দহন বিক্রিয়ার শর্ত কি? দহন বিক্রিয়ার শর্ত হচ্ছে অক্সিজেন থাকতে হবে। অক্সিজেন থাকতে হবে, এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়ার শর্ত। যদি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় তুমি দেখবা বিক্রিয়কে অক্সিজেন থাকে, সে সকল রাসায়নিক বিক্রিয়ায় দহন। ক্লিয়ার কথা? আমরা যদি কাঠকে পোড়াই, কাঠে থেকে কার্বন, আমরা তাকে পোড়াবো অক্সিজেন দিয়ে, উৎপন্ন হবে কার্বন ডাই অক্সাইড। এই যে অক্সিজেনটা এখানে থাকলো, এটাই হচ্ছে দহন। তুমি জাস্ট বিক্রিয়া দেখবা, বিক্রিয়কের দিকে চোখ দাও, বিক্রিয়কের দিকে চোখ দিছো, দেওয়ার পরে দেখো তো অক্সিজেন পাইছো, তার মানে এটা একটা সংযোজন, কি জানি, দহন। এবার বলো তো, হ্যাঁ এটাও কিন্তু বলা যায় একাধিক বিক্রিয়ক একাধিক উৎপাদ একটা, তার মানে একটা সংযোজন বিক্রিয়াও, সংযোজনও প্লাস হচ্ছে দহন। দহন কেন? অক্সিজেনের উপস্থিতি আছে, অক্সিজেনের উপস্থিতি আছে। বলতে পারো পরীক্ষায় যদি আসে কোনটা দিব, দহন দিব না সংযোজন দিব, প্রশ্ন কিন্তু এসে যায়। এই প্রশ্ন করার দরকার নেই, কারণ পরীক্ষায় যে কোনো তোমাকে একটা অপশন দিবে, নিচের কোনটি দহন বিক্রিয়া। অপশন কি দেখবো? অক্সিজেন দেখবো, দহন, শেষ। আচ্ছা, এবার আসো আমাদের হার্ডলি যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে প্রতিস্থাপন। প্রতিস্থাপন যে সকল রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু দ্বারা কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে তাদেরকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। যে সকল রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু দ্বারা কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? এখানে একটা টার্ম আছে, অধিক সক্রিয় ধাতু দ্বারা কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হবে। ধরো তুমি একটা হচ্ছে ইউনিয়ন পরিষদে গিয়েছো, ইউনিয়ন পরিষদে দুইটা চেয়ার আছে। তো যখন চেয়ারম্যান থাকবে না, তখন মনে করো মেম্বার সাহেব তার চেয়ারে গিয়ে বসছে, চেয়ারম্যান চেয়ারটাতে গিয়ে বসছে, একটাই চেয়ার, দুইজন ব্যক্তি। এখন ধরো কোনো একটা সময় মেম্বার বসে থাকা অবস্থায় চেয়ারম্যান চলে আসছে, মেম্বার সাহেব কি করবেন? ওই চেয়ারটা ছেড়ে দিয়ে ওনাকে বসতে দিবে। এটাই হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। যে ধাতু বেশি অধিক সক্রিয়, সে যখনই চলে আসবে তখনই তাকে প্রতিস্থাপন করে দিবে, প্রতিস্থাপন করে দিয়ে আলাদা জায়গায় সরাই দিয়ে নিজে ওই স্থানটা দখল করবে। যেমন আমরা যদি উদাহরণ দেখি, মনে করো এখানে আছে হচ্ছে জিঙ্ক প্লাস ফেরাস সালফেট, বিক্রিয়া করে উৎপন্ন করবে জিঙ্ক সালফেট প্লাস ফেরাস মুক্ত অবস্থায়। এখন বলো তো, এই যে জিঙ্ক কি করলো? ফেরাসকে
তুলে দিয়ে সে তার জায়গাটা দখল করলো এবং ফেরাজকে আলাদা করে দিল। এই যে আলাদা করে দিল, নিজে জায়গা দখল করলো, এজন্য এটাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞাটা মনে রাখতে হবে, যে সকল রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু দ্বারা কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে তাদেরকে বলা হবে হচ্ছে কি, তাদেরকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এখন অধিক সক্রিয় ধাতু আর কম সক্রিয় ধাতু আমরা কিভাবে চিনব, এর জন্য আমরা একটা টার্ম লিখে দিব, একটু লিখে নেবেন। লিকে, কানা, ম্যাকগাইভার, এলো, যেন তীরে সোনা পাবে হায় কুলাঙ্গার আজি পেটাবে আমায়। তো এটা যদি আমরা বলি, এটা হচ্ছে লিথিয়াম, কেতে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম, কানাতে হচ্ছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, তারপরে হচ্ছে এলোতে হচ্ছে অ্যালুমিনিয়াম, জ্ঞানতে হচ্ছে জিঙ্ক, এটাতে হচ্ছে ফিরে, সোনাতে হচ্ছে এসএন, পাবেতে হচ্ছে লেড, হাইতে হচ্ছে হাইড্রোজেন, কুলাঙ্গাতে হচ্ছে কপার, হাজিতে হচ্ছে এইচজি, আজিতে হচ্ছে এজি, পেটাবেতে হচ্ছে পিটি, আমাইতে হচ্ছে এউ। এই যে একটা সক্রিয়তা সিরিজ, এর মধ্যে যেটা সবার উপরে সেটা হচ্ছে অধিক সক্রিয়, যেটা সবার নিচে সেটা হচ্ছে কম সক্রিয়। বুঝতে পারছো? তাহলে অধিক সক্রিয় এবং কম সক্রিয় বুঝতে কি বুঝছে? তাহলে আমরা বলতে পারি যে সকল রাসায়নিক বিক্রিয়ায় অধিক সক্রিয় ধাতু দ্বারা কম সক্রিয় ধাতু প্রতিস্থাপিত হয়ে নতুন যৌগ গঠন করে, তখন তাকে আমরা বলবো হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসো, আমরা যদি প্রতিস্থাপন বিক্রিয়া বুঝে থাকি, এই কনসেপ্টটা আমরা যদি বুঝে থাকি, তাহলে আমরা দেখব হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা কি দেখব? প্রশমন বিক্রিয়া। ওকে, তাহলে এবারের টপিক আমাদের হচ্ছে প্রশমন বিক্রিয়া।